খসখসে লাগে। ক্যান্সার হতে পারে কথাটা বলেছিলেন বাড়ির কাছে বসে এমন এক নদীর দাঁতের ডাক্তার। বোন, বোন জামাই, ননদ, নন্দাই, ভাগ্নে, ভাগ্নি, ভাগতে, ভাগছি সবাইকে জিজ্ঞেস করি, কেউ কোনো সঠিক পরামর্শ দিতে পারে না। শোনা মাত্র সবাই কোথায় ভয় খায়, তারপর আশ্বাস দেয়, আরে না, আপনার ওষুধ হতে যাবে কেন? যেন ক্যান্সার হয় রোগ বেছে বেছে। মাসখানেক মাড়ির অবস্থা আরো খারাপ হল। এখন একটু একটু খুসখুসে জ্বর হয়। 1982 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে হঠাৎ আমি ভয় খেয়ে গেলাম। সত্যি সত্যি যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কি করব? কিন্তু যা উল্টো পাল্টা চিকিৎসা হলো এই কয় মাসে। 30শে মে গিয়ে নামলাম মিশিগানের ডেট্রয়েট এয়ারপোর্টে। আমাকে দেখবেন মুখের ক্যান্সার সম্বন্ধে বিশেষজ্ঞ এক ডেন্টাল সার্জন। তার নাম ডক্টর রবার্ট ম্যাকিনটশ। আপনার মুখের ভেতরটা ভালোভাবে পরীক্ষা না করে কিছু বলা যাবে না। তবে মিসেস ইমা, ক্যান্সার আপনার হয়নি। তিনি বায়োপসি করার জন্য 3 সপ্তাহ পরের একটা ডেট দিতে চাইলেন। আমি বললাম, বায়োপসিটা তাড়াতাড়ি করে ফেললে ভালো হতো না? যদি ক্যান্সারই হয়ে থাকে বলতে যাচ্ছিলাম, তাহলে দেরি করা ঠিক হবে না। কিন্তু ডাক্তার আমার কথা শেষ করতে না দিয়ে বলে উঠলেন, বিলিভ মি মিসেস ইমা, ক্যান্সার আপনার হয়নি। আমি তো সবসময় এই মুখের ক্যান্সারই দেখি। আপনার মাড়ির যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে এটা কিছুতেই ক্যান্সার হতে পারে না। মিসেস ইমা, I have bad news for you. ঢাকার ডাক্তারের মন্তব্য ক্যান্সার হওয়া বিচিত্র নয় থেকে শুরু করে এখানে আজকে ডাক্তারের মুখ থেকে এই রিপোর্ট শোনা অবধি সময়ে বহু মানুষের মুখে বহু জনকে বহুবার অবলীলায় বলেছি আমার ক্যান্সার হতে পারে, ক্যান্সার হওয়া বিচিত্র নয়। ডাক্তাররা ক্যান্সার বলে সন্দেহ করছেন, কিন্তু মনে অর্ধচেতন অবচেতন স্তরে কি সত্যি সত্যি ভেবেছি আমার ক্যান্সার হবে? ভাবিনি বলে এরকম অবলীলায় বলতে পেরেছি। এখন ডাক্তারের মুখে কথা শোনার পর চুপ করেও ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইলাম। কোনো কথা বলতে পারলাম না। কোথাও কোনো ভুল হয়নি তো? বায়োপসি করার সময় আমার স্যাম্পল অন্য কারো স্যাম্পলের সঙ্গে উল্টোপাল্টা হয়ে যায়নি তো? তো কিসব আবল তাবল ভাবছি, যে শুনবে সেই বকা দিবে আমার। আমি তবু খুঁত করতে করতে বললাম, একটা সেকেন্ড ওপিনিয়ন নিলে হতো না? জুলাইয়ের 2 তারিখে অপারেশনের ডেট ঠিক হয়েছে। এবার ডাক্তার ম্যাকিনটশ তারিখ দিতে দেরি করেনি। ক্যান্সার রোগ নির্ণয় হয়ে গেলে আর দেরি করার বিধান নেই। যত তাড়াতাড়ি অপারেশন করে ক্যান্সারের দুষ্ট জায়গাটিকে ফেলে দেওয়া যায় ততই মঙ্গল। মনে বড় অস্থিরতা। ক্যান্সার হয়েছে, অপারেশন হবে, রোগ বেশি দূর ছড়ায়নি, অপারেশনের 16 আনা ভালো হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই যে চোয়ালের হাত কেটে ফেলতে হবে, ওইটাই আমার একেবারে ঘায়াল করে দিয়েছে। হঠাৎ ভয়ানক একাকী নিঃসঙ্গ মনে হল নিজেকে। মুহূর্তের মনে চলে গেল 20-30 বছর আগেকার স্মৃতিতে। বাবা মা, ভাই বোন, স্বামী সন্তান সকলের মুখ যেন মনের পর্দায় সামনে নিয়ে ভেসে ভেসে গেল। আমি বালিশে মুখ বুঝে ফুটিয়ে ফুটিয়ে কাঁদনা করেছিলাম। তারপর একসময় শান্ত হয়ে জানালা দিয়ে বাইরে অন্ধকার আকাশের দিকে চেয়ে নিলাম। ওখানে আমরা করেছিলাম মনের ক্ষমতা অসীম, কিন্তু আমরা সেটা জানি না। আমাদের অচেতন মনের সীমাবদ্ধতা পেছনে একটা দরজা আছে। অধিকাংশ মানুষই সারা জীবন সেই দরজা খুলতে পারে না। এক এক করে 11টি দিন গড়িয়ে গেছে। কি অবিশ্বাস্য দ্রুত গতিতে সেরে উঠছে, কিন্তু চেহারা একই হয়ে গেছে। আমার সেই অনবদ্য হাসি আর থাকলো না। এই সৌন্দর্য হানির দুঃখটা আমাকে এতটাই অভিভূত করে দিল যে আমার প্রথম প্রতিক্রিয়া হল পরিচিত কারো মুখোমুখি হব না। দিন কেটে গেল। 25শে নভেম্বর সকালে দাঁত ব্রাশ করতে যাবার সময় মনে হলো ভেতরের মাড়িতে একটু উঁচু মতো কি যেন আঙ্গুলে ঠেকল। তা এমন বিশেষ কিছু নয়, সেই 2 বছর আগের মতো সাদাটে বাংলাস মতো খসখসে একটুখানি ঘা। অক্টোবর থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে অগস্ট লেখা এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে আমার মুখের ঘা।
মাড়ি ছেড়ে ওটা যেন জিভের তলার দিকে পা বাড়িয়েছে। অপারেশন 1 মাস পরে হবে। এবার নিচের চোয়ালের পা দিকের মাড়ি কেটে চোয়ালের হাড় চেঁচে জিভের তলায় একটু অংশ কেটে বাদ দিয়ে আবার সেলাই দিতে হবে। গড়িয়ে যেতে লাগলো। এখন আর পরিষ্কার করে কথা বলতে পারি না। আয়নায় নিজের চেহারা দেখে কেঁদে ফেললাম। এইরকম বিভৎস চেহারা হয়েছে আমার, আমি বাঁচবো কি করে? লক্ষ্য ক্রমশ ভুলি আমার বইয়ের পাঠকায় খোলা। তাদের আগ্রহে জল জল মুখের দিকে তাকিয়ে আমি আরো বাঁচার, আরো লিখে যাওয়ার প্রেরণা পাই। ধন্যবাদ। ধন্যবাদ ফারহানা আপা। আমি এখন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিরুল হাসান স্যারকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এমিনেন্স আজকে এই শুভ সন্ধ্যায় ক্যান্সার কংগ্রেস, লিডারশিপ কংগ্রেস যে আয়োজন করেছে, এই জন্য প্রথমে আমি এমিনেন্সকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের এই কংগ্রেসের যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এখানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব হাসানুর রব বিনু, যিনি ইতিমধ্যে বক্তৃতা দিয়ে চলে গেছেন, খুব মূল্যবান বক্তৃতা দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক নিকট জনাব ফজলুল্লাহ স্যার, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের উপস্থিতি এবং আয়োজকবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আসলে অনুষ্ঠানটা আরো দীর্ঘ সময় চললে ভালো হতো, অনেক আলোচনার দরকার ছিল। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিরুল হাসান, আমি স্বাস্থ্য অধিদপ্তরে লাইন ডাইরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের দায়িত্বে আছি। এই নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের প্রথম যে কম্পোনেন্ট সেটা হলো কনভেনশনাল এনসিডি, যার মধ্যে হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস, ক্যান্সার এবং ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজগুলো অবস্থান করছে। কিডনি ডিজিজ, ইএনটি ডিজিজ, এই রোগগুলোর ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কর্মপরিকল্পনা, অর্থাৎ HPNSDP, হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামেরই স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন যে অপারেশনাল প্ল্যান এনসিডি প্রোগ্রাম, সেটিরই দায়িত্বে নিয়োজিত আমি। আমার এখানে আসার বা আমাকে আমন্ত্রণ জানানোর যে সম্পর্কটা ওখানে, এই নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে ক্যান্সার একটি কম্পোনেন্ট। আমি আজকে সময়ের কারণে, সঙ্গত কারণেই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতে পারবো না, তবে সংক্ষেপে আমি প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে যে তিনিই প্রথম এই কর্মকাণ্ডগুলো স্বাস্থ্য সেক্টরে জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচির সৃষ্টি করেছেন, অন্তর্ভুক্ত করেছেন এবং যার মধ্যে কমিউনিটি ক্লিনিক। আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন করছি। আপনারা জানেন যে ক্যান্সার হাই প্রায়োরিটি ইন বাংলাদেশ, কারণ বেশিরভাগ মানুষই 30 থেকে 65 বছর বয়সের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং সেটা হলো প্রিমেচিউর ডেথ। এই বয়সের মানুষগুলো কর্মক্ষম এবং উপার্জনমুখী। এই মানুষগুলো মারা গেলে একদিকে যেমন মৃত্যুর কারণে ওই পরিবারের ক্ষতি, উপার্জন ক্ষতি, এবং আরেকদিকে এই রোগের চিকিৎসার যে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন হয়, সেটাও আর একটা ক্ষতি। সবকিছু মিলিয়ে দেখা গেছে যে বাংলাদেশে আসলে বছরে শুধুমাত্র ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে বছরে 1 লক্ষেরও অধিক ক্যান্সার রোগের চিকিৎসা দিয়ে থাকে। এভাবে দেখা গেছে যে বাংলাদেশে প্রতি বছর 4 মিলিয়ন মানে 40 লক্ষেরও অধিক ক্যান্সার রোগী
বাংলাদেশে আমাদের দেখা গেছে, এবং তার মধ্যে আবার প্রতি বছর 2 থেকে 8 লাখ, অন অ্যান অ্যাভারেজ 5 লাখ রোগী, ক্যান্সার রোগী আমাদের যুক্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ক্যান্সারের ভয়াবহতা আমাদের জাতীয় জীবনে একটা চরম বিপর্যয় ডেকে আনছে। বর্তমানে ধরা হচ্ছে যে বাংলাদেশে ক্যান্সারের কারণে রোগের মৃত্যুর পরিমাণ হল 7.5%, 7.5%। বলা হচ্ছে যদি কোনো কারণে আমরা এটা ক্যান্সার প্রতিরোধে ব্যর্থ হই, তাহলে 2030 সনের মধ্যে এই পার্সেন্টেজটা বেড়ে প্রায় 13% দাঁড়িয়ে যাবে। সুতরাং আমাদের এখন এটা জনসচেতনতার মাধ্যমে সকল নাগরিককে, কারণ স্বাস্থ্য এমনই একটা বিষয়, সকল নাগরিকের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। সেই জন্য তাদেরকে সচেতন করার জন্য আমাদের কর্মকাণ্ড থেকে আমরা ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছি, কাজ করে যাচ্ছি। টেলিভিশনে আসতেছে, অনেকে হয়তো দেখে না, অনেকে দেখে, এবং উপজেলা পর্যন্ত, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমাদের এই কার্যক্রম, অর্থাৎ একদম গ্রাম পর্যন্ত এই কার্যক্রম আছে। ক্যান্সারের ব্যাপারে একটা বিষয় এখানে আলোচনা হয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং এর ভ্যাকসিন। এসব ব্যাপারে অনেক বাংলাদেশে বিতর্কিত ঘটনা ঘটছে। তবে কয়েকটা বিষয় আমি বলতে পারি আপনাদের সামনে, যে আমরা যে সমস্ত উপাদান বা রিস্ক ফ্যাক্টরের কারণে ক্যান্সার হয়, তার মধ্যে কিছু আছে মডিফায়াবল, যেগুলো পরিবর্তনযোগ্য, কিছু আছে নন মডিফায়াবল, যেগুলো পরিবর্তন করা যায় না। যেমন এইজ, বয়স একটা নন মডিফায়াবল। সেক্স, যেমন যেটা হলো মহিলা এবং পুরুষ, যেটাকে আমরা জেন্ডার বলি, এই মহিলা এবং পুরুষ ভেদে আমাদের যে সমস্ত ক্যান্সারগুলো হয় সেগুলো পরিবর্তন করা যায়। ক্যান্সার কি বলে, ব্রেস্ট ক্যান্সার, ইউট্রাইন ক্যান্সার, লাং ক্যান্সার, সো এগুলো একটা দিক। আর একটা দিক হলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। এটা আমরা সবাই জানি। যেমন আমি একবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলে আমরা একটা টক শো করেছিলাম টোবাকো নিয়ে। তো ওখানে এই কথাটা বলা হয়েছিল যে মানুষ টোবাকো যে অনেক রোগের সৃষ্টি করে, হার্মফুল ইফেক্ট করে, এই ব্যাপারে সচেতন না। তো উনি যিনি মডারেটর, উনি বললেন না মানুষ সচেতন। তো একটা মানুষ যদি সচেতনই হয়, তাহলে সে কি করে ধূমপান করে? মানুষ জানে ধূমপান করলে এই সেই নানান ধরনের ক্ষতি হয়, এটা জানে, কিন্তু সে সচেতন না ওটা মানার জন্য। সে কারণে সচেতন তখনই বলবেন যখন একটা মানুষ জানে এবং মানে, তাহলেই সে সচেতন। তা আমরা কে কোন অবস্থানে আছি সেটা একটু বিশ্লেষণ করে দেখি। আমার ফ্যামিলি মেম্বার্সরা এইখানে কোন অবস্থানে আছে সচেতনতা, সেটা দেখি। আমার প্রতিবেশী কি অবস্থানে আছে, আমার আত্মীয় স্বজনরা কি অবস্থানে আছে। সো জাতি, সমাজ, এভাবে কিন্তু আমরা কনসার্ন হতে হবে যে আমাদের সচেতনতার মাত্রা কোন পর্যায়ে দরকার। টোবাকো একটা মডিফায়াবল বা পরিবর্তনযোগ্য। এখানে এক ম্যাডাম আপা বলে গেছেন যে ভেজাল খাবার, অবশ্যই এটার জন্য আমাদের কি সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সরকার বলতে কি, জনগণই তো সরকার, আমরাই তো সরকার, আবার আমরাই সরকারের পজিশনে। সুতরাং এখানে আমাদের আনহেলদি ডায়েট, অস্বাস্থ্যকর খাবার যেগুলো, সেগুলো পরিহার করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বাড়াতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। অ্যালকোহল, সাবস্টান্স, এই যে ধরেন যত রকম মাদকদ্রব্য, আপনার ফেন্সিডিল, ইয়াবা, এই সব জিনিস, প্রত্যেকটা জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্যান্সার হবে এবং নন কমিউনিকেবল ডিজিজ হবে, যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়ার প্রয়োজন নেই। তো এইসব ক্ষেত্রে আমরা যদি এখন থেকে, আমরা যেহেতু জেনে গেছি যে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি এবং মারাত্মক ধরনের ব্যাধি, অল্প বয়সে 30 থেকে 65 বছর বয়সের মানুষ মারা যায়, এবং এই উপাদান আছে, এইগুলোর ব্যাপারে আমরা এখন সচেতনতা নিয়ে যদি কাজ করি, আমরা আমার আত্মীয় স্বজন, পরিবার সবাইকে সচেতন করি এবং সেইভাবে কার্যকরভাবে করি, তাহলে কিন্তু আমরা এই দুরারোগ্য ব্যাধি আমাদের কাছে পরাজিত হবে। এবং যারা অপরাজিতা এবং অন্যান্য, বিশেষ সুমন যে কথাগুলো বলেছে, খুবই মূল্যবান। আর একটা বিষয় আমি বলি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য রেফারেন্স দিয়ে বলি যে উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা করার জন্য ক্যাবিনেট উত্থাপন করবেন। ইয়েস, ইটস ভেরি গুড। আমরা কিন্তু বর্তমান সরকারের আগের 5 বছরের আমলে অলরেডি প্রত্যেকটা উপজেলায় আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ কর্নার আছে। আপনারা যেই উপজেলার লোক, এবং ওই উপজেলায় ডিজিটাল হেলথ সিস্টেম চালু আছে, মোবাইল ফোন আছে, আপনারা ওই উপজেলার ফোন নাম্বারটা, ইমার্জেন্সি ফোন নাম্বারটা নেন,
এবং এনসিডি কর্নার, এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ, ওইটার জন্য কর্নার আছে, ওইটার জন্য ডাক্তার আছে, ওইটার জন্য নার্স আছে, ওইটার জন্য মেশিন মেকানিজমস আছে ইনভেস্টিগেশন করার জন্য, ওইটার জন্য চিকিৎসার ঔষধপত্র আছে। সো এগুলো জানতে হবে। সরকার কিন্তু প্রচুর দিয়েছে, এখন আমাদের হলো জানানোর দায়িত্ব। আমরা টেলিভিশনের মাধ্যমে জানাচ্ছি, আরো জানাবো, জানাতেই থাকবো। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে। সো আমরা মনে করি আমাদের দেশ এগিয়ে যাবে, ক্যান্সার পরাজিত হবে, নন কমিউনিকেবল ডিজিজ পরাজিত হবে এবং মানব সম্পদ, মানব জাতি জয়ী হবে এবং আমরা মানব সম্পদে রূপান্তরিত হয়ে দেশকে সমৃদ্ধ করব, উন্নত এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হব, অবনীত হব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের শুভ কামনা করে আমি আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি এখন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন স্পেশাল গেস্ট প্রফেসর অরূপ রঞ্জন চৌধুরী স্যারকে আমাদেরকে দুটো কথা বলার জন্য। এমিনেন্স আয়োজিত আজকের এই একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি খুব ভাগ্যবান। অনেক বিষয় আছে জানলাম, যে বিষয়গুলো হয়তো না জানলে আমারও ক্ষতি হতো। সুতরাং আমার আশাটা মনে করি আমি যোগ্যই হয়েছে এবং আমি আসতে না পারলে বরঞ্চ আর খারাপ হতো। একটি ঘটনা বলি, আমার হাসপাতাল, বারডেম হাসপাতালে একদিন আমার একজন বন্ধুকে ডাকলাম, যেহেতু আমার তখন একটি কাজ ছিল, আমার একটা রেকর্ডিং এর ব্যাপারে, ডায়াবেটিসের উপর তথ্যচিত্র, এবং তিনি একজন সুরকার, এবং তাকে আমি বললাম যে আমার এই ধরনের একটা গান দরকার, আমার গানটা লেখা হয়েছে এবং আপনার সুর করতে হবে। তো তিনি এটা কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর চলে যাচ্ছিলেন, হঠাৎ আর ফিরে এসে আমাকে বললেন যে আমার মুখে একটু ঘা আছে, তো আমি কি অন্যদিন তোমাকে দেখাবো। আমরা না, আজকেই দেখান আপনি, আমি তো এখানে আছি, আমার এখানে সমস্ত যন্ত্রপাতি আছে, পরীক্ষা করা যাবে। আমি খানিকটা জোর করেই তাকে এই ডেন্টাল চেয়ারে শুয়ে আমি দেখলাম। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা হয়, আমি দেখেই আমি একটু চমকে গেলাম। আমি জিজ্ঞেস করলাম কতদিনের ঘাটা। তিনি বললেন এই মাঝে মাঝে হয়, মাঝে মাঝে যায়, এই হয় যায়, মাঝে মাঝে ভিটামিন খাই। আমি বললাম আমার তো মনে হয় আপনার একটা বায়োপসি করা দরকার, এবং তাকে আমি জোর করেই পরের দিন আসলেন, যখন বায়োপসিটা করলাম, দুর্ভাগ্যজনকভাবে সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা গ্রেড 2। তিনি দীর্ঘদিন ধূমপান করতেন, তার সাথে তার কথা জোর দেওয়া পেতেন। তো আমি তাকে রেফার করে দিলাম আমাদের মহাখালী, যেখানে আমাদের বাংলাদেশ সরকারের ক্যান্সার হাসপাতাল রয়েছে সেখানে। তিনি সেখানে না গিয়ে পরিবারদের আত্মীয় স্বজনদের পরামর্শে ভারতে চলে গেলেন। সেখানে তার জিহ্বাটা প্রায় অর্ধেকের বেশি অংশ কেটে ফেলা হল। তার কয়েক মাসের মধ্যে যেহেতু মেটাস্টেসিস অবস্থায় চলে গিয়েছিল, তার মৃত্যু হয়। একটা সংক্ষিপ্ত একটা ছোট্ট ঘটনা বললাম যে মানুষের অসচেতনতার জন্য যে কত ধরনের এই ঘটনা বাংলাদেশে ঘটছে। আমি একজন ডেন্টাল সার্জন হিসাবে এই ধরনের বহু ঘটনা আমার জীবনে, আমার 35 বছরে এই ডেন্টাল সার্জনের অভিজ্ঞতা আমি দেখছি। সুতরাং এই নিয়ে প্রায় 32 বছর আগে 1982 সালে বাংলাদেশ টেলিভিশন, তখন তার কোনো চ্যানেল ছিল না, ধূমপানের উপরে অনুষ্ঠান শুরু করেছিলাম। আমাদের জাতীয় অধ্যাপক মরহুম ডক্টর নুরুল ইসলাম এই আধুনিক দিয়ে তামাকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আমি তার ফাউন্ডার অর্গানাইজিং সেক্রেটারি, এবং তারই অনুরোধে এই ধরনের একটি অনুষ্ঠান শুরু করি। পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান নিয়মিত হয়ে যায় বাংলাদেশ টেলিভিশন ধূমপানের উপর, এবং মানুষ অনেকটাই সচেতন হয়েছে। এবং এই দেশে তামাকজনিত আইন হয়েছে, আপনারা জানেন 2005 সালে। বর্তমান সরকারের আমলে এই সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই, কারণ এই এফসিটিসির আলোকে আইনটাকে আরো বেশি রেকটিফাই করা হয়েছে এবং বাস্তবসম্মত করা হয়েছে, যেটা আমাদের সঠিকভাবে যেটা এফসিটিসি চুক্তি করা ছিল সেইভাবে আমাদের আইন বাংলাদেশে হয়েছে। তো এইটা হচ্ছে সফলতা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে এই ঘটনার মাধ্যমে আমরা কি উপলব্ধি করতে পারি। আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের মধ্যে সচেতনতা এখনো বৃদ্ধি পায় না, এবং আমরা অনেক সময় অনেক জিনিসকে খেয়াল করি না ঠিক মতো। একটা মুখের ঘা যে একটা
প্রি ক্যান্সারাস কন্ডিশন। অনেক সময় অনেক ঘা হয়, যেটা অনেকেই ভাবেন যে এটা হয়তো রিবোফ্লেভিন বা ভিটামিন ওই ধরনের জিনিস চলে যাচ্ছে, আসছে, ঠিক আছে, এটা দেখা যায়, কিন্তু এটা মারাত্মক একটা পরিণতির দিকে যাচ্ছে, এইটা কিন্তু বোঝা যায় ওই সুন্দর একটা ঘটনা যেটা আমি বললাম। আমি যদি দূরদর্শন না দেখতাম, তারপরে লোক হয়তো আরো খারাপের দিকে যেত। তো আমরা আমাদের সচেতনতা বৃদ্ধির ব্যাপারটা আমরা ততটা সফলতা লাভ করতে পারিনি বাংলাদেশে। তো এই ধরনের প্রোগ্রামের ফলে দুটা জিনিস হয়েছে, যেটা একটা হচ্ছে যে এই যে তামাক বিরোধী আন্দোলন হচ্ছে বাংলাদেশে এতদিন যাবত, আমাদের সংগঠন মানুষ আধুনিক আগে করেছে, আরো তামাক বিরোধী যুগ হয়েছে, নানান ধরনের আন্দোলনের ফলে মানুষ কিন্তু এখন জানে যে ধূমপানের ক্ষতি করবে। সেই সাথে সাথে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই যে ধূমপান করলেই যে মানুষ শরীরে ক্ষতি করছে তা নয়, পরোক্ষ ধূমপানের কারণে যে ধূমপান করছে না, তারও যে একজন মহিলা তার স্বামী ধূমপায়ী থাকলে যে মহিলার যে ব্রেস্ট ক্যান্সার হয় পরোক্ষভাবে, সেটাও অনেকে জানে। এই জিনিসগুলা মানুষের মধ্যে তুলে ধরা, প্রি ক্যান্সারাস লিশন, সচেতনতা বৃদ্ধি পেলে, সঠিক সময় তার চিকিৎসা হলে ক্যান্সার থেকে তাদের বাঁচানো যায়। আরেকটি জিনিস হচ্ছে যে ক্যান্সারের সঠিক সময় চিকিৎসা হলে তার যে মারাত্মক পরিণতি, তার থেকেও তাকে বাঁচানো যায়। সুতরাং এই অনেকগুলো জিনিস কিন্তু সচেতনতার মধ্যে আসে। সুতরাং বাংলাদেশে আরেকটি বিষয় হচ্ছে যে এইগুলো প্রাথমিক অবস্থায় যদি আমরা ধরতে পারি এই সচেতনের মাধ্যমে, তাহলে অনেক ক্যান্সার রোগীকে আমরা এই মারাত্মক পরিণতি রক্ষা করতে পারি। যেমনি আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্যান্সার হলেই যে আমরা বিদেশে চলে যাই, এটাও তো সঠিক না। তাদেরকে এই দেশে, বাংলাদেশের যে এখন ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত মানের, আমি বলতে পারি যে বিশ্বমানেরও অনেক চিকিৎসা হচ্ছে এখানে, কিন্তু এইটাও মানুষ অনেকের কাছে অজানা, যেটা মাননীয় তথ্যমন্ত্রী তার ভাষণেও বলেছেন। সুতরাং সবকিছু বিষয় নিয়েই আমাদের উচিত যে মানুষকে সচেতন করা। আমরা তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে বলেই বসে থাকলে চলবে না, আমাদের এই কার্যক্রমগুলোকে আমি মনে করি যে আরো বেশি ব্যবহার করতে পারে, আরো বেশি জোরদার করতে হবে, যাতে মানুষ এই ক্যান্সারের মারাত্মক পরিণতি থেকে যেমন রক্ষা পেতে পারে, তেমনি সঠিক সময় তার চিকিৎসার মাধ্যমে সে আরোগ্য লাভ করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের চিফ গেস্ট অফ অনার এস.এম. বদরুদ্দোজা, এডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিরেক্টর জেনারেল ইনচার্জ, রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট ভাই বোনেরা, এখন 9টা বাজে, রাত 9টা। আমি কোনো বক্তৃতা দেব না। আমরা যারা এখানে মুসলিমের কয়েকজন লোক উপস্থিত আছি, আমরা অন্তত এইটা জানি যে ক্যান্সার হওয়ার জন্য কি কি কাজ বা কি কি জিনিস, কি কি ফ্যাক্টরস সহায়তা করে, এই জিনিসটা আমরা যারা উপস্থিত আছি আমরা জানি। আমি রোগের চিকিৎসা নিয়ে কোনো কথা এখন বলবো না, আমি হেলথ মিনিস্ট্রি আছি, কথা বললে অনেক লম্বা অনেক কিছু বলার আছে, বিরক্তির উদ্বেগ করব না। লাইন ডাইরেক্টর সাহেব বলে দিয়েছেন অনেক কিছু রোগের সম্পর্কে, এটার উৎপত্তি, এটার বিকাশ, এটা কিভাবে হয়, কিভাবে ছড়ায় ইত্যাদি। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি যে জিনিসটার দিকে আলোকপাত করছি বা যেটাকে আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা জানি যে কি কি করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বা সহায়ক হয়। আমরা এতটুকু সচেতন আছি, সবকিছু না জানলেও অনেক কিছু জানি। বিষয় হচ্ছে যে আমরা জানি কিন্তু আমরা প্র্যাকটিস করি না। আপনারা দেখবেন, হয়তো দেখেছেন, আপনার প্রদীপে কিছু পোকা এসে তারা ওইখানে আটকা বসল, আসে ওই প্রদীপে পুড়ে যায়, পুড়ে নিচে মরে যায়। এইভাবে হাজার হাজার তারা আসছে, মরছে, তাদের সঙ্গী সাথীরা মরছে, তারপরে আরেকটা আসে ওইখানে এই প্রদীপে আগুনে ডুব দেয়, আগুনে যায় এবং পরে মরে যাচ্ছে। এটা জেনে শুনে তারা করছে কিনা তা আমি জানি না। জেনে শুনে মানে হয়তো তার সেই চেতনাবোধ নেই যে ওইখানে গেলে
মরে যাবে, সে যদিও দেখছে তার আরেকটা সঙ্গে মরছে, কিন্তু তারপরেও সে যাচ্ছে। এখন সে কি জেনে যাচ্ছে না অন্য কোনো আকর্ষণে যাচ্ছে, এটা তার সহজাত প্রবৃত্তি কিনা সেটা আমার সেই গবেষণা উপলব্ধ কোনো জ্ঞান নেই, বা সেটা বাস্তব যে সে যাচ্ছে মরছে, সে হয়তো জানে না যে এটা তার মৃত্যুর কারণ। আমার মনে হয় আমরা একমাত্র প্রাণী যে আমরা নিজেদের ক্ষতি নিজে করি। আমরা জানি কি কি খাবার আমাদের ক্যান্সারের জন্য সহায়ক হয়, আমরা কিন্তু এখান থেকে বাইর করে সেই খাবারটাই খাবো। আমরা জানি না যে তার ড্রাগ নেই আমাদের সমাজে, নার্কোটিক্স ইউজ করে, টোবাকো ইউজ করে। টোবাকোর প্রিভেলেন্স প্রায় 41%। এইটা একটা বিশাল ব্যাপার। আমরা এগুলো জেনে শুনে যখন করছি, তাহলে আমাদের প্রতিকারটা কোথায়? হয়ে গেলে তো কিছু করার নেই, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, হয়তো কিছু ভালো হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে ভালো হচ্ছে না। ডাক্তার সাহেবের হয়ে যাচ্ছে, উনি এই যে আমার একটা একজন বলে গেল, মানে ফাদার যে মারা গেলেন, মেডিসিনের প্রফেসর, 6 মাসের মধ্যেই মারা গেলেন। ডাক্তার, উনি ডাক্তার হয়ে বোঝার সাধ্য নেই যে ক্যান্সার শরীরে চলে এসেছে, কত বছর আগে এসেছে কেউ বলতে পারবে না। যখন জানান দেয় যে আমি এসে গিয়েছি, তখন তেমন কিছু করার থাকে না। এইটা হচ্ছে এমন একটা রোগ। তো আমরা জেনে শুনে আমরা কেন প্র্যাকটিস করি না, সেই জিনিসটার প্রতি আমার সবার দৃষ্টি। উপস্থিত যারা আছি আমরা সামান্য কয়েকজনেই, আমরা নিজেরা যদি এই প্র্যাকটিসটা করি, আমার ঘরে করি। আমার বাবা মা দুজন ছিল ডায়াবেটিসের রোগী। আমার এখন বয়স 57 বছর, আমার এখনো ডায়াবেটিস হয়নি, বর্ডার লাইনে আছে। আল্লাহর রহমতে এখনো আমার শরীরে কি রোগ আছে আমি জানি না, বাট এখনো কোনো মেডিসিন খাই না। আমি মনে করি এখনো ভালো আছে। কালকে যদি হার্টবিট অ্যাটাক করে চলে যায় সেটা অন্য কথা। তো সেটা বলছি যে আমাদের একটা লাইফস্টাইল, বিহেভিয়ার এবং ফুড হ্যাবিট, এই 3টা জিনিস আমরা যতটুকু জানি ততটুকু প্র্যাকটিস করলে আমরা অন্তত জীবনটাকে অনেক রূপ থেকে, শুধু ক্যান্সার না, অনেক কিছু থেকে সরিয়ে রাখতে পারবো, একটা হেলদি লাইফ লিড করতে পারবো। অমর হতে যাবে না। পৃথিবীতে এখন গোড়ায়ু সবচেয়ে বেশি, জাপানে 85 বছর বেঁচে থাকে মানুষ, সেখানে গোড়ায়ু, আমাদের গোড়ায়ু বাড়ছে। বা এটা খুব একটা আনন্দের বিষয় নয় যে গোড়ায়ু বাড়ছে, সেটা তো আনন্দের বিষয় অবশ্যই, কিন্তু সাথে সাথে নন কমিউনিকেবল ডিজিজ পৃথিবীতে যেভাবে বাড়ছে, বাংলাদেশেও ঠিক একইভাবে বাড়ছে, ক্যান্সারও বাড়ছে। আর বাড়বে না কেন, আমরা যদি আমাদের হ্যাবিট পরিবর্তন না করি। এটা হ্যাবিটের ব্যাপার, যেটা বংশানুক্রমিক এসে থাকে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু যেটা আমাদের, আমরা নিজেরা যেটার জন্য দায়ী, সেটার জন্য আমরা কার কাছে যাব? আমার ওই কাজটা চেঞ্জ করলেই হয়ে যায়, অনেক কিছু থেকে বাঁচতে পারে। বিরক্তির উদ্রেক কল্পনা করতে বলছি, বিরক্ত হয়েছেন কিনা জানি না, আমার কথা এইখানেই সীমাবদ্ধ। এইটা নিয়ে সারা রাত কথা বলা যাবে, সুতরাং এত কথা বলে কোনো লাভ নেই। আমরা এই জিনিসটাই যদি করতে পারি, লেট আস, আমরা যেটা বিলিভ করি, আমরা যেটা বিশ্বাস করি যে এইটার জন্য, ক্যান্সারের জন্য এই জিনিসগুলো নেই, আসুন আমরা এটাকে প্র্যাকটিস করি, শুধু বিশ্বাসে নয়, প্র্যাকটিসে নিয়ে আসি। এটাই আমার আহ্বান। ভালো থাকবেন। সবশেষে আমাদের কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য লতিফা শামসুদ্দিন ম্যাডামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রফেসর লতিফা শামসুদ্দিন ম্যাডাম, উনি প্রেসিডেন্ট বাংলাদেশ গাইনোকোলজি অবস্টেট্রিশিয়ান সোসাইটি অফ বাংলাদেশ, এবং উনি আমাদের মেম্বার অ্যাডভাইজারি বোর্ড অফ নন কমিউনিকেবল। দায়াসে উপবিষ্ট অতিথি এবং আগত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে সুন্দর শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। রাত 9টা বেজে গেছে, 9:30, তবু আপনাদের বসে আছি এবং এমন একটা রোগ নিয়ে কথা বলছি, একটা কি বলবো, নিরস একটা সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা আমাদের প্রাণকে এভাবে নাড়া দিয়েছে, এটা মূল
তো এটাই হলো আমার বক্তব্য। আমি মনে করি যে এই ক্যান্সার, এই ক্যান্সারের নাই কোনো আনসার, এটাই জানতাম আমি যখন পড়তাম। আমার স্যার ছিলেন ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট, ওনার সাথে আমি সারা বাংলাদেশ ঘুরেছি। আমি নর্থ বেঙ্গল থেকে একেবারে সাউথ বেঙ্গল এবং চিটাগাং ইন্টারেস্ট সব জায়গায় আমি গেছি, জাস্ট টু ক্রিয়েট অ্যাওয়ারনেস রিগার্ডিং দ্য ক্যান্সার অফ সার্ভিস, জরায়ের মুখের ক্যান্সার। এই নিয়ে আমি ঘুরেছি ওনাদের সাথে। আর একটা হলো ওই যে অরূপ প্রথম বলে গেল